বাংলাদেশের সবচেয়ে সুন্দর অদেখা জায়গাগুলোর বেশিরভাগই রয়েছে দেশটির দক্ষিণ পূর্ব দিকে থাকা একমাত্র পার্বত্য জেলা বান্দরবানে। আর এই বান্দরবানের বুক জুড়ে থাকা একটি উপজেলা হচ্ছে থানচি। এসব পাহাড় ঘেরা এলাকাগুলোতেই গড়ে উঠেছে আদিবাসী জনগোষ্ঠীদের ভীষণ সুন্দর কিছু গ্রাম, যার নামও হয়তো অনেক বাংলাদেশি জানে না। আজকের গল্পটা তেমনই একটি আদিবাসী গ্রাম নিয়ে, যা এখনও রয়েছে লোকচক্ষুর অনেক আড়ালে। পাহাড়, ঝর্ণা আর জুম ক্ষেতের মিশ্রণে গড়ে ওঠা ছবির মতো সুন্দরী গ্রামের নাম ছাউতংপাড়া। প্রকৃতির নিজের হাতে তৈরি করা এই পাড়াকে ঘিরে রেখেছে সব উঁচু উঁচু পাহাড়চূড়া। ১৩,২৯৫ কিলোমিটার জায়গা নিয়ে ছড়িয়ে থাকা এসব পাহাড় সারির মাঝখানে যে এত সুন্দর একটি গ্রাম থাকতে পারে, সেটা এখানে না এলে কেউ হয়তো বিশ্বাসই করতে চাইবে না। থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের পাহাড়ের গহীনে থাকা এই গ্রামটি এতটাই গহীনে যে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এই গ্রামে আসতে কয়েক ঘন্টা না, পুরো একটা দিন লেগে যায়। কিন্তু এই দীর্ঘ কঠিন পথের শেষে যেন এক অদেখা পৃথিবী আমার জন্য অপেক্ষা করছিল। উঁচু উঁচু পাহাড় সারি দিয়ে ঘিরে থাকা এই আদিবাসী গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফিট উপরে অবস্থিত। মারমা আর ম্রো এই দুই সম্প্রদায় মিলিয়ে প্রায় ১৬ থেকে ২০ ঘর লোকের বসবাস এখানে। ছাউডংপাড়ার নামকরণ কিন্তু করা হয়েছে মারমা ভাষাতেই, যার ছাউ মানে হচ্ছে হাতি আর তং মানে পাহাড়। ছাম মানে হাতে, তং মানে পাহাড়। মারমাদের ইতিহাস অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে হাতির দলেরা আসা যাওয়া করত। সেখান থেকেই এই পাড়ার নাম দেওয়া হয়েছে হাতি পাহাড়। ছাউডংপাড়ার আসল সৌন্দর্য লুকিয়ে আছে সেখানে থাকা মানুষগুলোর ভেতরে। সাধারণত আদিবাসীদের তৈরি করা কোনো পাড়ায় ভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস তেমন একটা চোখে পড়ে না, কিন্তু এই ছাউডংপাড়া এমন একটি পাড়া যেখানে মারমা এবং ম্রো এই দুই জাতিগোষ্ঠীর মানুষ একসাথে মিলেমিশে থাকে। ভিন্ন জাতিগোষ্ঠীর এরকম একসাথে এক পাড়ায় বসবাস বান্দরবানের আর কোথাও তেমন একটা দেখা যায় না। নামের মতোই সুন্দর এই পাড়াটিকে ঘিরে রেখেছে বান্দরবানের বিখ্যাত দুইটি পাহাড়ি রেঞ্জ, যারা হচ্ছে মদক এবং চিম্বুক। অনেকগুলো উঁচু উঁচু পাহাড় পাশাপাশি থেকে যে দীর্ঘ পর্বতের সারি তৈরি করে তাকেই বলা হয় পাহাড়ি রেঞ্জ। বান্দরবানের কয়েকটি রেঞ্জের মধ্যে মদক আর চিম্বুক অন্যতম। মদক রেঞ্জেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া সাকাহাফং সহ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সুউচ্চ পর্বতমালাগুলো। এই কারণেই মদক রেঞ্জকে বাংলাদেশের সবচাইতে দুর্গম পাহাড়ি এলাকা বলা হয়। জঙ্গলে ঘেরা পাহাড়ি অঞ্চল, অসংখ্য ঝিরিপথ আর প্রকৃতির মিশেলে তৈরি এই মদক এখনও অনেক বাংলাদেশি পাহাড় প্রেমিকের কাছে রহস্য। অন্যদিকে রয়েছে চিম্বুক রেঞ্জের উপর দিয়েই তৈরি করা হয়েছে বেশিরভাগ গাড়ি চলাচলের রাস্তাগুলো। বাংলাদেশের সবচেয়ে উঁচু মোটরেবল রাস্তা এই রেঞ্জেই তৈরি করা হয়েছে। এখন যেখানে বসে আছি জায়গাটা হচ্ছে ছাউডংপাড়ারই একটা অংশ। পিছনেই যে লম্বা পাহাড়ের সারি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিম্বুক রেঞ্জ, আর এখান থেকেই চিম্বুক রেঞ্জের বেশ কয়েকটা উঁচু চূড়া দেখা যাচ্ছে। একটু মেঘে ঢেকে আছে, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। পাহাড় প্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্য ক্রিস্তং এবং ধনেশ পাখির জন্য বিখ্যাত রুংরাং পাহাড় হচ্ছে চিম্বুক রেঞ্জের সবচাইতে উঁচু দুটি চূড়া। একই রেঞ্জের একই সারিতে সবগুলো পাহাড় একমাত্র এই পাড়া থেকেই দেখা যায়, আর এটা এই ছাউডংপাড়ার একটা অন্যতম বৈশিষ্ট্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উঁচুতে থাকা এইসব পাহাড়ি এলাকা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং আদিবাসী জনগোষ্ঠীর গ্রাম আর সংস্কৃতির জন্য বিখ্যাত। ছাউডংপাড়ার চারপাশ যেমন পাহাড়ে ঘেরা, তেমনি সেখানে পৌঁছানোর গল্পটাও নদীপথে বাঁধা। থানচির বুক চিরে বহমান এই নদীর নাম সাঙ্গু।
294 কিলোমিটার লম্বা এই নদী বাংলাদেশের একমাত্র নদী যার উৎপত্তি এবং সমাপ্তি দুটোই পাহাড়ি এলাকায়। এই নদী ধরে যাবার পথটা কখনো প্রশস্ত, আবার কখনো এতটাই শুরু হয়ে আসে যেন মনে হবে দুই পাশে থাকা পাহাড় আপনাকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেবে। এভাবেই নৌকাযাত্রা শেষ করে প্রায় 3 ঘন্টা পাহাড়ি পথ ধরে হাঁটার পর নজরে আসবে ছাউডাংপাড়া। আদিবাসী এই গ্রামটিতে নেই কোনো হোটেল বা রেস্টুরেন্ট, তাই আমার আশ্রয় হয়েছিল এক মারমা দম্পতির ছোট্ট এই কুঁড়েঘরে। মারমা ম্রো সহ সকল আদিবাসী জনগোষ্ঠীদের বাড়িঘরগুলো দেখতে প্রায় একই রকম হয়। গাছের গুড়ি, বাঁশ আর বেত দিয়ে বানানো থাকে তাদের ঘরবাড়িগুলো। গাছের গুড়িতে বানানো সিঁড়ি দিয়েই ওপারে গেলেই ম্রোদের বাড়িঘরগুলো চোখে পড়বে। এই বেড়াটি দিয়ে মূলত পাড়ার সীমানা নির্ধারণ করা হয়ে থাকে। পরের ম্রোদের বাড়িঘরগুলো দেখে কয়েক মুহূর্তের জন্য মনে হলো যেন বড় ফ্রেমে আঁকা কোনো ছবি দেখছি। চারপাশে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘিরে থাকার কারণে এই পাড়ার যে কোনো জায়গায় দাঁড়ালেই দেখতে পাওয়া যায় পাহাড়ের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলি। মারমাদের বাড়িঘরগুলো পার হয়ে একটু নিচের দিকে এগোলেই দেখা মেলে এই জলাশয়ের, যা কিনা কাজ করে পাড়ার মানুষের খাবার পানির উৎস হিসেবে। প্রাকৃতিকভাবে জমাট বাঁধা এই কূপ থেকেই খাবারের পানি সংগ্রহ করে এই পাড়ার লোকজন। ছাউডংপাড়ায় আসার আমার অন্যতম একটি উদ্দেশ্য ছিল পাড়া থেকে 1.5-2 ঘন্টার দূরত্বে থাকা একটি চমৎকার সুন্দর ঝর্ণা দেখা, যা কিনা পরিচিতি পেয়েছে বাংলাদেশের অল্প সংখ্যক কিছু বড় ঝর্ণাগুলির মধ্যে একটি হিসেবে। তাই দ্বিতীয় দিন খুব সকালবেলায় রওনা হয়েছিলাম ঝর্ণা দেখব বলে। ম্রোদের বাড়িঘরগুলো যেখানে শেষ হয়েছে সেখানেই পাড়ার নিচ দিয়ে নেমে গেছে ঝর্ণায় যাবার রাস্তা। আরও প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পর খোলামেলা সবুজে ঘেরা এক বিশাল ফসলি ক্ষেতের মধ্যে এসে দাঁড়ালাম। চারদিকে যতদূর চোখ যায় সব সবুজ হলুদ ফসলে ঢাকা। আবার এসব বিস্তৃত ফসলের মাঝে মাঝে ছোট ছোট ঘর। এটি হচ্ছে ছাউডংপাড়ার জুম। শরৎকালের পাহাড়ের এই অনিন্দ্য সুন্দর রূপ আমার খুব একটা পরিচিত নয়। চারদিকের এই ঝকঝকে সাদা নীল আকাশ, সবুজে ভরা জুম ক্ষেতের ঢেউ, আর সেই ঢেউয়ের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে জুম ঘরগুলো। মনে হলো পাহাড়ের জীবনের আসল রঙগুলো হয়তো এখানেই লুকানো। সহজভাবে বললে জুম হলো পাহাড়ি জনগোষ্ঠীর কৃষি পদ্ধতি। বান্দরবানের প্রায় সব আদিবাসী সম্প্রদায় জুম চাষের সাথে জড়িত। পাহাড়ের ঢালু জমি বেছে নিয়ে সেখানের গাছপালা পুড়িয়ে দিয়ে জায়গাটিকে তৈরি করা হয় চাষের জন্য। পোড়া ছাই জমিতে মিশে যায় সার হিসেবে। তারপর সেখানে বীজ বোনা হয় ধান, ভুট্টা, কুমড়া সহ আরও নানান ফসলের। চাষাবাদ চলাকালীন সময়ে আদিবাসীরা নিজেদের জমির মধ্যে অস্থায়ী এই ঘর তৈরি করেন। তারই মধ্যে একটি জুম ঘরে বসে চারপাশ দেখতে দেখতে মনে হলো দৃশ্যগুলো কোনো রূপকথার গল্পের দৃশ্য থেকে কম সুন্দর নয়। জুমকে শুধু একটা কৃষি পদ্ধতি ভাবলে ভুল হবে। এটা পাহাড়ি মানুষদের জীবন দর্শন। দুপুর ঘনিয়ে আসছে, এগিয়ে চললাম গন্তব্যের দিকে। কিন্তু এই ঝর্ণায় পৌঁছানো মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, এটি হচ্ছে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা। কারণ ঝর্ণায় যাবার রাস্তায় সবার প্রথমে চোখে পড়বে সুউচ্চ এই ঝর্ণার দ্বিতীয় ধাপ। মূল ঝর্ণার তুলনায় একদমই ছোট। এখানেই বসে চোখে পড়ে প্রথম ধাপের দিকে। আরও প্রায় 10 মিনিট হাঁটার পর যখন পানির তীব্র গর্জন শুনতে পেলাম, তখন বুঝলাম চলে এসেছি বাংলাদেশের সবচাইতে উঁচু ঝর্ণাগুলির মধ্যে একটির সামনে। প্রায় 40 ফুট লম্বা অসম্ভব সুন্দর এই ঝর্ণাটির নাম সৈন্যগং ঝর্ণা। যার নামকরণ করা হয়েছে মারমা ভাষায়।
মারমা ভাষায় সই বা সাই মানে হচ্ছে ঝর্ণা বা জলধারা। নং মানে পানির প্রবাহ নিচের দিকে নামে এমন কিছু নির্দেশ করা। আর গং শব্দটি কোনো স্থান বা প্রাকৃতিক গঠনকে নির্দেশ করে, যার পুরো অর্থ দাঁড়ায় এমন একটি জলপ্রপাত যার শরীর বেয়ে পানির ধারা নিচের দিকে নেমে আসে। সত্যি, এত উঁচু থেকে যখন পানির ধারা নামে, তার গর্জন আশেপাশের পাহাড়কে যেন কাঁপিয়ে তোলে। এত বড় আর উঁচু কোনো ঝর্ণাকে চোখের সামনে থেকে এটি আমার প্রথম দেখা। সৈন্যগং ঝর্ণার সামনে দাঁড়িয়ে যেন আরেকটি বারের মতো প্রকৃতির সামনে নিজের ক্ষুদ্রতার প্রমাণ পেলাম। এবার ফেরার পালা। নিজের ঘর থেকে প্রায় 520 কিলোমিটার দূরে থাকা এক গহীন আদিবাসী গ্রামে আসার পরেও তাদের আচার ব্যবহার, রীতিনীতির চমৎকার এই মিলগুলোই আমার চোখে ধরা পড়ছিল। পাহাড়ের এত গহীনে আসতে আসতে হয়তো বিদায় শব্দটা বদলে গেছে অন্য কোনো ভাষায়, কিন্তু বদলায়নি হাত নাড়িয়ে বিদায় জানানোর ভঙ্গিটা। হয়তো পর্যাপ্ত সুবিধা না থাকায় এসব গ্রামে থাকাটা একটু কষ্টের, কিন্তু এত কষ্টের মাঝেও বদলায়নি হাসি মুখে বুকে জড়িয়ে ধরে অনুভব করার ব্যাপারটা। সব জায়গায় সবসময় অমিল খুঁজে বেড়ানোটা আমাদের বাজে অভ্যাসে পরিণত হয়েছে, অথচ পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায় যখন আমরা অমিলগুলো খোঁজার চেষ্টা বাদ দিয়ে কি কি ব্যাপারে মিল আছে সেটা খোঁজা নিয়ে ব্যস্ত থাকি। এরকম ভাবার সাথে সাথেই আপনি হয়ে যাবেন সবার মতো, আর সবাই হয়ে যাবে আপনার মতো। এই এক হওয়াটাই প্রমাণ করে আমাদের সবার সবচাইতে বড় মিল হচ্ছে আমরা সবাই মানুষ।